স্বাগত জানাচ্ছি আপনাদের দুজনকেই রাজনীতির এপিঠ ওপিঠের আজকের আয়োজনে। খুব আলোচনা হচ্ছে জুলাই সনদ, তার বাস্তবায়ন, সুপারিশ ইত্যাদি বিষয় নিয়ে। বিএনপি যেটি বলছে, যেটি ঐক্যমতের বদলে অনৈক্য সৃষ্টি করলো, সেটি আসলে খুব দৃশ্যমান হয়ে যাচ্ছে, যে অনৈক্যটা হয়েছে পাল্টাপাল্টিতে। আমি আপনাদের কাছে একটু প্রশ্ন করতে চাই। আজকে দেখছিলাম বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর হাফিজ, তিনি বলছেন যে আমদানি করা কয়েকজন তথাকথিত পণ্ডিতের মাধ্যমে যে সনদ দেখতে পাচ্ছি, সেই সনদ আমাদের প্রয়োজন নেই। জুলাই সনদ হয়তো কিছু কিছু ব্যক্তির, যারা এখানে উপদেষ্টা হয়েছেন, যারা ভবিষ্যতে বাংলাদেশে বসবাস করতে বিভিন্ন প্রশ্নের মুখে পড়বেন, তাদের জন্য প্রয়োজন আছে। ডাক্তার আব্দুল নূর তুষার, আপনার কাছ থেকে শুরু করি। এই বক্তব্যটিকে একটু ভিন্ন মনে হচ্ছে, কেমন, আপনি কিভাবে দেখছেন? বক্তব্যটা ভিন্ন না, এই বক্তব্যটা আরো আগে দিলে ভালো হতো, কেননা আমদানি যে করা হয়েছে এটা তো তারা শুরু থেকেই জানতেন। অবসরপ্রাপ্ত মেজর হাফিজ যেটা বলেছেন সেটি হচ্ছে যে আমদানি করা কিছু লোক দিয়ে এই জুলাই ঐক্যমত্য বা জুলাই সনদ প্রণয়ন করা বা এইসব বিষয়ে তিনি তার আপত্তি জানিয়েছেন। প্রশ্নটি হচ্ছে যে ওনারা কি শুরু থেকেই জানতেন না যে এই লোকগুলি আমদানি করা? ফলে আমদানি করা বিষয়টাকে তারা যদি এখন বলেন, তাদের এই যুক্তিটা ধোপে টিকবে না। এই জন্য যে আমদানি করা লোকদের সাথে তারা শত শত দিন বসে বসে মিটিং করেছেন। এখন হঠাৎ আমদানি মনে হবে কেন? কারণ তারা বুঝতে পেরেছেন যে আমদানি করা লোকগুলো আসলে একটা ঝামেলা পাকিয়ে দিয়েছে। আমি মনে করি যে আমদানিকৃত এই সমালোচনাটি তারা করতে পারবেন না, কারণ তারা স্ট্র্যাটেজিক একটা ভুল করেছেন। শুরুতেই তাদের আপত্তি জানানো উচিত ছিল। যদি চেয়ারম্যান, কো চেয়ারম্যান অথবা যে কোনো ব্যক্তি সম্পর্কে যদি এই ঐকমত্য কমিশনে তাদের আপত্তি থাকে, এই নোট অফ ডিসেন্টটাই সবার আগে দেওয়া উচিত ছিল। তারা তো সেটা দেন নাই, বরং আমদানি করে আরো লোকজন আনা হয়েছে পরে। ঐকমত্য কমিশন যখন তৈরি হয়েছে, আমদানি করে কিন্তু একজন লোক আনা হয় নাই, আরো লোকজন এসেছেন আমদানি করে। তাই এই জায়গাটিতে নিয়ে আমি মন্তব্য করব না, কারণ তারা অনেক দেরিতে এটা বললেন। ওই যে বলে না যে এতক্ষণে অরিন্দম কহিলা বিষাদে, তো এটা ওরকম হয়েছে। কিন্তু পরেরটুকু যদি বলেন যে অনৈক্য তৈরি করা হয়েছে, এই ব্যাপারে দ্বিধা নাই, কারণ এই অনৈক্যের সুর বা এই অনৈক্যের সূত্র শুরু থেকেই ছিল। কেননা জুলাই সনদ যারা প্রণয়ন করবেন বা জুলাই সনদ নিয়ে যারা ঐকমত্য করছে, এই ঐকমত্যের প্রস্তাবগুলি আসা উচিত ছিল রাজনৈতিক দলের মুখ থেকেই। কিন্তু ঐকমত্য কমিশন তাদের মতামত প্রস্তাব দিয়েছেন এই দলগুলির কাছে, এবং তাদের মতের সঙ্গে সকলকে ঐকমত হতে বলেছেন। ধরেন আমরা এখানে তিনজন আছি, আমাদের তিনজনের আলাদা আলাদা কি প্রস্তাব, এটা নিয়ে এই প্রস্তাবগুলির উপরে আলোচনা করে একটা ঐকমত্যে আসা দরকার ছিল। কিন্তু যেটি ঘটেছে সেটি হচ্ছে ঐকমত্য কমিশন যা চান তার সঙ্গে সকলকে ঐক্যে আসার জন্য তারা এক ধরনের প্রক্রিয়া করেছেন এবং চাপ দেওয়ার চেষ্টা করেছেন। ফলে সংবিধানের যে সংস্কার, সেই সংস্কারে কি ঘটেছে আপনি দেখবেন যে বিএনপি নোট অফ ডিসেন্ট দিয়েছে, অন্যান্যরাও দিয়েছে, এক একজন এক এক জায়গাতে নোট অফ ডিসেন্ট দিয়েছে। এই যে এক একজনের এক এক জায়গাতে নোট অফ ডিসেন্ট হয়েছে, এর কারণ একটাই, যে এই দলগুলির যে নিজস্ব নীতি আদর্শ আছে তার সঙ্গে এই ঐকমত্য কমিশনের যে প্রস্তাবিত নীতি তার সঙ্গে এক ধরনের বিরোধ বা দ্বন্দ্ব ছিল। এবং নোট অফ ডিসেন্ট দিয়ে রাখার পরেও তারা যেটা করেছেন, গণভোটে তারা নোট অফ ডিসেন্টকে উড়িয়ে দেওয়ার ব্যবস্থা করেছেন। অর্থাৎ নোট অফ ডিসেন্ট থাকলেও ওনারা বলেছেন এটাকে গণভোটে পাঠিয়ে দেবেন, এবং গণভোটে যদি হ্যাঁ আসে তাহলে তারা এটা গ্রহণ করে ফেলবেন। এখন প্রশ্ন হচ্ছে, মনে করেন একজন বিএনপির সমর্থক, তার কতগুলি নোট অফ ডিসেন্ট আছে, কিন্তু তার তো অন্য বিষয় ঐক্য আছে। আবার মনে করেন একজন জামাতের সমর্থক, তারও কতগুলি নোট অফ ডিসেন্ট আছে, কিন্তু তারও তো আবার অন্যান্য বিষয় ঐক্য আছে। কিন্তু যে বিষয়ে ঐক্য আছে বিএনপি, সে একই বিষয়ে নট নেসেসারিলি জামাতের ঐক্য আছে বা অন্যান্য দলেরও আছে। ফলে যে বিষয়গুলিতে মতানৈক্য আছে, ঐক্য হয় নাই, সেইগুলিকে আলাদা করে বাছার তো কোনো সুযোগ গণভোটে নাই। গণভোটে যেই ভোট দিবে তাকে সবগুলিতে হ্যাঁ বলে দিতে হবে, অথবা সবগুলিতে না বলে দিতে হবে। ফলে তারা যে কাজটা করলেন, তারা গণভোটে নোট অফ ডিসেন্ট গুলিকে বাদ দিয়ে যেসব বিষয়ে পরিপূর্ণ ঐক্য আছে শুধু সেইগুলির ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া উচিত ছিল। তেমনটাই তো হওয়ার কথা ছিল, তাই নয় কি ডাক্তার আব্দুল নূর তুষার? কথা কি ছিল আমরা তো জানি না, কথা মনে করি না, কথা কি ছিল সেটা তো আমরা জানি না। মাননীয় প্রধান উপদেষ্টা বলেছিলেন না, যতগুলোতে ঐকমত্য হবে ততগুলোতেই ইমপ্লিমেন্ট করা হবে, আর যদি না হয় তাহলে নির্বাচন। না, যতগুলিতে ঐকমত্য হবে সেগুলিকে ইমপ্লিমেন্ট করা হবে, কিন্তু তখন তো উনি গণভোট বিষয়ে কিছু বলেন নাই। ফলে গণভোটে যখন এটাকে পাঠিয়ে দেওয়া হচ্ছে, তখন তো নোট অফ ডিসেন্ট অথবা নোট অফ কনসেন্ট সব একসাথে করে একটা ইয়েস অথবা একটা নো। এখন বিএনপির সমর্থকরা তো নিশ্চয়ই সব বিষয়ে একমত না, আবার জামাতেরও না, কিন্তু তাদের তো আবার আলাদা আলাদা অনৈক্য আছে। ফলে একসঙ্গে হ্যাঁ বলা বা না বলা তো আসলে এইটার উপরে সম্ভব না।
কিন্তু তারা কি করেছেন, তারা সবকিছুকে হ্যানাতে পাঠিয়ে দিয়ে মূলত সবারই ঐক্য এবং অনৈক্যকে উপেক্ষা করছেন। কিন্তু এটা যদি তারা করবেন তাহলে তো কমিশনের বৈঠক করা দরকার ছিল না, সব প্রস্তাবগুলিকে এক জায়গায় করে সরাসরি গণভোটে দিয়ে দিলেই হতো। এখন দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, গণভোট কি তারা আয়োজন করতে পারেন? কোন সংবিধানের কোন আইন বলে তারা গণভোট করবেন? দলগুলি আবার এইখানে একমত হয়েছে, তারা গণভোট চায়। গণভোট যদি আপনারা করবেনই, তাহলে এতদিন ধরে আলোচনা করে নোট অফ ডিসেন্ট, নোট অফ কনসেন্ট আপনারা দিলেন কেন? আর গণভোটই যদি করবেন তাহলে কোন আইনের ভিত্তিতে করবেন? বাংলাদেশের যে সংবিধানের অধীনে এই সরকার গঠিত হয়েছে সেই সংবিধানে গণভোটের ধারা নাই। গণভোটের যে ধারা ছিল সেটা বিলুপ্ত করা হয়েছে, একসময় ছিল। সেই বিলুপ্তকৃত গণভোটের ধারাকে ফেরত আনার জন্য আদালতে মামলা নিষ্পন্ন হবার অবস্থায় আছে, এবং আদালত এটা নিষ্পন্ন করলে যা হবে সেটা হচ্ছে আগের ধারা ফেরত আসবে। আদালত তো নতুন করে ধারা লিখে দিবে না। নতুন করে ধারা লিখতে গেলে সংসদ লাগবে, এবং সংবিধানের সংশোধন যেভাবে করতে হয় সেভাবেই করতে হবে, সংসদে করতে হবে। ফলে কোনো আইনবিহীন অবস্থায় একটি অন্তর্বর্তীকালীন সরকার গণভোট আয়োজন করবে, এই ব্যাপারটা সাংবিধানিকভাবে বৈধ না। এবং এটা যদি তারা করেন তাহলে এইটার জন্য যে অবস্থাটা তৈরি হবে সেটাকেও আবার আগামী সংসদে বৈধতা দিতে হবে। কিন্তু সেইটা বৈধতা দিতে গেলে যে ধরনের সাংঘর্ষিক অবস্থা তৈরি হবে, আদালতে গেলে সেটা আদালতে ঝুলে থাকার কথা। তারা আরো একটা কাণ্ড করেছেন, জুলাই সনদের বিষয় নিয়ে আদালতে যাওয়া যাবে না। বাংলাদেশে এমন কোন আইন নাই যেটা নিয়ে আদালতে যাওয়া যায় না, এমনকি সংবিধান নিয়ে আদালতে যাওয়া যায়। অতএব এমন একটা জটিল পরিস্থিতি তৈরি করা হয়েছে, যে জটিল পরিস্থিতির কারণে আজকে এই জুলাই সনদ নানানভাবে প্রশ্নবিদ্ধ হচ্ছে। সবকিছু একবারে পাশ করাতে হবে এই চিন্তা না করে সবাই যেটাতে একমত হয়েছে সেটা পাশ করিয়ে দিলে গণভোটের তো কোনো দরকারই নাই, তারা তো একমত হয়েছেনি। আর যেগুলো নিয়ে বিবাদ আছে সেগুলো যদি আগামী সংসদে তারা আলোচনা করেন এবং আলোচনা করে জনসমর্থনের ভিত্তিতে সিদ্ধান্ত নেন, তাহলে গণভোটের মতো একটা খরচ এবং একটা পরিশ্রম এবং একটা বিষয়কে ঘাড়ে না নিয়ে বরং যেটা মূল নির্বাচন সেইখানে তাদের যাওয়া উচিত। ডক্টর আব্দুল তুষার একদম স্পষ্ট, মানে গণভোট বিষয়টা তো আসলেই মানে অনেক রকম জটিলতা দেখা যাচ্ছে। আপনি বলছিলেন আংশিক মানে মত আছে, আংশিক নাই, তখন কি করবে? আবার যারা আসলে একদমই বুঝতে পারে না, 23% মানুষ আমাদের সাক্ষরতাই নাই, বা আমরাও কয়জন আসলে 48টাই বিধান কি আছে, প্রস্তাব কি আছে, কতটা বুঝি আর কতটা জানি, সেখানে কিভাবে এই ভোটটা হবে, তাও নাকি আবার নভেম্বরের মধ্যে হতে হবে একটি দল বলছে। এই জটিলতাগুলো তো আছেই, সেটা তো অনেক কথা হচ্ছে। কিন্তু আমি একটু জনাব আনিস আলমগীর আপনার কাছ থেকে একটু ওই প্রসঙ্গটাও যেটি মেজর হাফিজ বলছেন আরেকবার একটু আপনার কাছ থেকে আসতে চাই, যে ডক্টর আব্দুল তুষার বলছিলেন যে আমদানি করা বিষয়টা নিয়ে তিনি একটা ব্যাখ্যা দিচ্ছিলেন এবং তথাকথিত পণ্ডিত, কিন্তু সাথে সাথে এও কিন্তু বলছেন মেজর হাফিজ যে এই সনদের আমাদের প্রয়োজন নাই, কিছু উপদেষ্টাদের যারা এসেছেন তাদের হয়তো প্রয়োজন, তাদের জন্য হয়তো প্রয়োজন, তারা দেশে কীভাবে থাকবেন বা বসবাস করতে বিভিন্ন প্রশ্নের মুখে পড়বেন তাদের জন্য, মানে উপদেষ্টাদের জন্য একটু প্রয়োজন আছে। এই বিষয়টি আপনি কিভাবে দেখছেন? আমি তুষার ভাই যেটা বললেন সেটার সঙ্গে একমত, এবং হাফিজ সাহেব যেটা দেরিতে উপলব্ধি হয়েছে সেটাকে অভিনন্দন জানাতে হবে আমাদের। যদিও উনি এখন ওনারা এখন আদে পরে এইসব কথা বলছেন, ওনাদের আগে বলাই দরকার ছিল। ওনার সবচেয়ে যে বিষয়টা আমার পছন্দ হয়েছে যে আমরা আসলে গণভোট আমাদের কি প্রয়োজন, আমাদের প্রয়োজন একটা গণতান্ত্রিক সংসদ। সেই সংসদে গিয়ে জনগণের প্রতিনিধি হিসাবে আমরা কথা বলবো এবং সিদ্ধান্ত নেব। তার আগে এই যে গণভোটের 1000 কোটি টাকা শ্রাদ্ধ করে যে গণভোট করতে যাচ্ছি, সেই গণভোটে আপনি যদি খেয়াল করে দেখেন যে কথাগুলো আমি মানে সত্য দিচ্ছি যে এই জিনিসগুলো করবে, এবং হ্যাঁ না যে বিষয়টা একটা ধোঁয়াশার মধ্যে থাকছে। তারপরও এখানে আলী রিয়াজের একটা কথা জানি আমি দেখেছিলাম যে আসলে সব বিষয় তো হবে না, হবে যে ঐক্যমত্য পরিষদ কমিশন যে গঠন করেছে সেই বিষয়গুলোতে আপনি হ্যাঁ বলবেন না না বলবেন, এই জাতীয় একটা কোশ্চেন নাকি থাকবে। তো সেটা যদি থেকে থাকে তাহলে অবভিয়াসলি প্রশ্ন আসে যে নোট অফ ডিসেন্টের এই জিনিসগুলো কই গেল। এবং বিএনপি যেটা দাবি করছে যে তাদেরকে 17ই সেপ্টেম্বর তারা যেটা সেপ্টেম্বর না তো অক্টোবরে যেটা তারা স্বাক্ষর করেছে সেটার সাথে এটার কোনো মিল নাই, এবং সেই নোট অফ ডিসেন্ট গুলো বাদ দিয়ে করা হয়েছে। জামাত এখানে আবার বলতেছে যে আইনগত দিক থেকে নোট অফ ডিসেন্টের কোনো ইয়ে নাই, ভ্যালিড না, সেই জন্য এগুলা নাই, তারা আবার এটা না থাকার পক্ষে। তাহলে 48টা বিষয় নিয়ে সংবিধানে অন্তর্ভুক্তির কথা বলা হচ্ছে, সেই 48টা বিষয় কি
সবগুলো গণভোটে আসতেছে না না আসতেছে, সেই ধরনের এক ধরনের জটিলতা রয়ে গেছে। আর যদি গণভোট যদি দিতেই হয়, তাহলে আর এই সংসদের দরকার কি? এটা তো বলা হচ্ছে যে এই, ইয়ে সংসদে 9 মাসের মধ্যে এটা গৃহীত হয়ে যাবে যদি তারা এটা অ্যাকসেপ্ট না করে। তো মনে করেন গণভোট এটা পাশ হলো এবং সংসদ অ্যাকসেপ্ট করলো না, তো তার মানে সংসদেরই বা দরকার কি? তাহলে এই গণভোট যারা আয়োজন করতেছে বা যারা এই ঐক্যমত্য কমিশন করছেন, তারা তাদের এগুলো গিলিয়ে দিলে তো হয়। আর গণভোটের প্রশ্ন কেন এত জরুরি হয়ে গেল? কারণ যেহেতু আমি সংসদে বসবো, সংসদে এটা ঠিক করব, এবং সংসদেই যদি আমি ঠিক না করি এটা 9 মাসে এমনি হয়ে যাবে, তাহলে আর গণভোট কেন? গণভোট তো হচ্ছে যে জনগণের ভিত্তিটা নেওয়া। তো জনগণের ভিত্তিকে যদি আপনি পাত্তা দিচ্ছেন না, আপনি বলছেন যে আমরা যা বলছি, আলী রিয়াজ সাহেব এবং তার সাংঘাতরা যেটা বলেছে সেটা 9 মাসে অটোমেটিক হয়ে যাবে, তো অটোমেটিক হলে তাহলে আর গণভোটটা কি জন্য? এটারও তো কোনো আমি মানে দেখি না। আর যদি গণভোট হবেই, সেটা ভোটের দিন যদি অনুষ্ঠিত হয়, সেটাকে তো বিএনপি যেটা দাবি করছে, সেখানেই বা আপত্তি কোথায়? ভোটের আগের দিন আর পরের দিনের মধ্যে কি তফাৎ আছে এবং এটা কি মাহাত্ম্য আছে, সেটা কিন্তু তারা এখনো বুঝাতে পারে নাই। তাহলে বিএনপি কেন সবচেয়ে আগে রাজি হচ্ছে না? মানে যদি আগে রাজি হয়ে, আমি তো সেটা বলতেছি হ্যাঁ, যে আগে আচ্ছা, হ্যাঁ। আমি নিজেও আগে আগে রাজি না। জি, স্পষ্ট, কারণ আমি মিস করে গেছি। এর কারণ আগে আগে যে যদি ভোটটা হয়, তাহলে রেজাল্ট দিয়ে কি কি হবে? এটা তো না। আগে যদি মনে করেন গণভোটে আর দাবি আসলো যে এটা না এর পক্ষে, তো এটা যদি না এর পক্ষে হয়, তাহলে এই এই রাজনৈতিক দলগুলো যারা জুলাই আন্দোলনের এই চেতনাবাহী, তারা তারা তখন কি করবে? হুম। তারা কি এই ভোটে যাবে? তারা কি এই সংসদে এটা কি পাস করানোর চেষ্টা করবে না, যে 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 জিনিসগুলো? তাহলে তারা সেই সত্য দিক, যে জনগণকে এটা বলে দিক যে যদি এই গণভোটে যদি না হয়, তাহলে আমরা এই জুলাই সনদ সংবিধানে অন্তর্ভুক্ত করব না, এবং সংবিধানে এটা তারা অন্তর্ভুক্ত বলেছে, করার জন্য আমরা, হ্যাঁ, এটা তারা বলেছে যে না যদি হয়ে যায় তাহলে এগুলো আর হবে না। ও ওইগুলো তাহলে তারা তারা দিবে না, তাহলে ভালো কথা। তাহলে মানে না জুলাই হলে সেটা, সনদের এই প্রস্তাব যদি না ভোট হয়ে যায়, হ্যাঁ, তাহলে আর এগুলো হবে না, এবং আপনাদের এই এই গণপরিষদ তৈরি প্রশ্নটা আমি করা। তাহলে আপনাদের পুরো, দুজনের কাছেই করতে চাই যে হ্যাঁ ভোট তাহলে হওয়ার পুরো সম্ভাবনা। আনিস আলমগীর, আপনি কতটা দেখেন? আর না ভোট যদি ধরেন ভোট হলো, যদি ধরেন সবকিছু ঠিকঠাক মতো গেল এবং ভোটটা হলো নভেম্বরেই হলো বা ভোটের দিন হলো, না ভোট যদি হয়ে যায় তাহলে আসলে কি হবে? বা মানে দুঃখিত, না ভোট কি হলে না হ্যাঁ ভোট হবে না না ভোট হবে, কোন দিকে ভোটটা বেশি পড়বে বলে মনে হয়? কারণ বিএনপি নায়ের পক্ষে ইতিমধ্যে ক্যাম্পেইন চালাচ্ছে, আর একটা দল যারা আওয়ামী লীগ, তারা বলছে তারাও কিন্তু নায়ের পক্ষেই থাকবে খুব স্বাভাবিকভাবে। তারা তো বয়কট, মানে জাতীয় নির্বাচনী বয়কটের ডাক দিচ্ছে এবং তারা খুব স্বাভাবিকভাবেই নায়ের পক্ষে থাকবে। আরও যে খুচরা দলগুলো আছে, জাতীয় পার্টি সহ অন্যান্য দলগুলো, তারা এই প্রক্রিয়ারই বাইরে, অতএব তাদেরও একটা বিষয় আছে না ভোট। মানে এই সমীকরণটা আমি একটা আমার মতো সমীকরণ যে দেখতে পাচ্ছি বলছিলাম, কিন্তু আপনার কাছে আসলে সমীকরণ দেখে কি মনে হচ্ছে আনিস আলমগীর, যে হ্যাঁর পক্ষে ভোট বেশি পড়ার কথা না নার পক্ষে? এখানে একটা জটিলতা আছে আমাদের বুঝতে, সেটা হচ্ছে তারা বলতেছে ইলেকশনের আগে গণভোটে না। তারা কিন্তু বলছে না যে এই গণভোটে না। বিএনপি কিন্তু অনেক চতুরতা অবলম্বন করছে বা যে না না ক্যাম্পেইন করছে, কিন্তু আবার বলছে এই নাটা কি? নাটা হচ্ছে ইলেকশনের আগে গণভোটে না। তার মানে হচ্ছে যে তারা জুলাই সনদকে আপন করে, তারা জুলাই সাথে তো সনদের এটিও বিরুদ্ধে বলছে যাচ্ছে যে না। তাদের নোট অফ ডিসেন্ট তাদের রাখতে হবে, নোট অফ, তারা যেগুলো নোট অফ ডিসেন্ট রেখেছে তার বাইরে মানে না, নোট অফ সেগুলো ডিসেন্ট তাদের। তো অবশ্যই রাখতে হবে, কারণ নোট অফ ডিসেন্ট এই জন্যই রাখতে হবে যে সংবিধানের মৌলিক পরিবর্তন আসছে, যেটা এই ধরনের সংসদ, এই ধরনের অনির্বাচিত প্রতিনিধিরা এই ধরনের প্রস্তাবই করতে পারে না। সংসদের মৌলিক পরিবর্তন আসছে, একটা দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের কথা বলা হচ্ছে, এটা তো সংবিধানের আমাদের পুরো একটা মৌলিক বিষয়, এবং এই ধরনের বিষয় সংবিধানের সংশোধনী তো অন্তর্ভুক্তই হতে পারে না। এটা সংবিধানে যে সনদ দিয়ে হতে পারে না, এটা অবশ্যই সংসদ নিজেই বসে সিদ্ধান্ত নিতে হবে। আর দ্বিতীয়ত আরেকটা বিষয় হচ্ছে যে এখানে দুইটা ইস্যু ছিল, যে এই প্রধানমন্ত্রীর মেয়াদ কত হবে, সেটাও একটা খুবই বেসিক চেঞ্জের বিষয়। এগুলো তো ছোটখাটো বিষয় না। তো এই ধরনের বিষয়গুলো আপনি কি করে আপনার ইয়েতে সনদে অন্তর্ভুক্ত করে দেন, এবং জনগণের প্রতিনিধিদের কোনো এখানে মতামত না থাকে, এবং অটো আপনি পাস হয়ে যাবে সেটা চিন্তা করেন। তো সার্বিকভাবে আমার মনে হচ্ছে গণভোট একটা ভেজাল ধরনের সৃষ্টি করছে, এবং বিএনপি জামাত পরস্পরকে দায়ী করছে এটার জন্য। কিন্তু বাস্তবতা হচ্ছে যে এই গণভোটের ব্যক্তিগতভাবে আমি প্রয়োজন মনেই করি না। আর যদি দিতেই হয়, ওনারা সবাই যদি রাজি হয় যে আমরা এটা করবোই, তাহলে সেই ক্ষেত্রে তারা ভোটের দিন করতে পারে, ভোটের দিনে রেজাল্ট হবে যেটা, সেটাই হতে পারে।
জি, কিন্তু আমি যে প্রশ্নটা করছিলাম আসলে মানুষ এই গণভোটে আগ্রহী কতটা হবে এবং আমি গণভোটের আপনাকে উত্তর দিই। ফলাফল কত হতে পারে? জি, ডাক্তার আব্দুল লতিফ সাহেব, আপনার কাছে জানতে চাই। হ্যাঁ, প্রথম বিষয় হচ্ছে এই ভবিষ্যৎবাণী করা আমাদের কারো পক্ষে সম্ভব না, এটা আমরা করব না। মানুষ কি করবে এটা মানুষ সিদ্ধান্ত দিবে। গণভোট আদৌ হবে কি হবে না সেটাও তো একটা প্রশ্ন, যেখানে মূল নির্বাচন হবে কি হবে না এটা নিয়ে মানুষের মনে সন্দেহ। আর যারা গণভোট আয়োজন করতে পারবেন তারা যদি আবার মূল নির্বাচন আয়োজন করতে না পারেন, সেটাও তো একটা অবস্থা তৈরি হবে। এখানে মূল সমস্যা আছে একটা, সেই সমস্যা হচ্ছে যে গণভোটের যে প্রস্তাব তারা করছেন, গণভোটের প্রস্তাব করার এখতিয়ারিত ঐকমত্য কমিশনের নাই। আর তারা যে বলছেন যে ঐকমত্য হয়ে গিয়েছে, ঐকমত্য হয়ে গিয়ে থাকলে আবার গণভোটের দরকার কি? ঐকমত্য তো হয়ে গিয়েছে, তাই না? সংসদে গিয়ে এটা হবে। সংসদে সংখ্যাগরিষ্ঠতা ছাড়া সংবিধানে কোনো মৌলিক পরিবর্তন আনা যায় না, এবং গণভোটের বিধানে এটাই বলা আছে যে সংবিধানের মৌলিক পরিবর্তন আনতে গেলে সংসদের সবাই যদি এটাকে অচলাবস্থা নিরসন করতে না পারেন, সেক্ষেত্রে সংসদ রাষ্ট্রপতিকে আহ্বান করবে গণভোট আয়োজন করার জন্য। এইখানে রাষ্ট্রপতিকে কে আহ্বান করছে? সংসদ আছে, যারা আছেন তারা কি নির্বাচিত? তারা কি বাংলাদেশের সকল জনগণকে বা যারা ভোট দেন সকল ভোটারকে প্রতিনিধিত্ব করেন? তা তো নয়। এবং এই যে গণভোট যদি হয়, তাহলে গণভোটে হ্যার পক্ষে প্রচারণা চালাতে পারলে নার পক্ষে প্রচারণা চালাতে দিতে হবে। এখন নার পক্ষে যারা প্রচারণা চালাবেন, আমরা ধরে নিতে পারি যে সেখানে আওয়ামী লীগ আছে, আওয়ামী লীগের কার্যক্রম তো নিষিদ্ধ। তার মানে আপনি এই ভোটে নায়ের পক্ষে কোনো প্রচারণা চালাতে দিচ্ছেন না যারা সবচেয়ে বেশি সংক্ষুব্ধ পক্ষ, মানে যারা এই গণভোট চায় না মনে করেন। অবশ্য আওয়ামী লীগ কিছু বলে না এখনো পর্যন্ত। আর বিএনপিও এই বর্তমান পদ্ধতিতে যে গণভোট, যেখানে নোট অফ ডিসেন্ট ছাড়াই জুলাই সনদ চলে যাচ্ছে, সেটা নিয়ে বিএনপির আপত্তি আছে। তাহলে বিএনপিকে এই অবস্থায় গণভোট হতে দিবে না। তাহলে বিএনপি চাইছে গণভোটের যে প্রস্তাব, সেটা এই প্রস্তাবের ভিত্তিতে না, শুধুমাত্র কনসেন্ট আছে সেটার ভিত্তিতে হবে। একদিকে আপনি নায়ের পক্ষে কোনো প্রচারণা চালাতে দিচ্ছেন না, আরেকদিকে যারা নোট অফ ডিসেন্ট দিয়েছে তাদের নোট অফ ডিসেন্টকেও পাত্তা দিচ্ছেন না। তাহলে আলোচনা করার দরকার কি? তাহলে এই ঐকমত্য কমিশনেরই বা দরকার কি ছিল? কোন অনৈক্যকে তারা ঐক্যে পরিণত করতে চেয়েছিলেন? আর যদি তারা সেই অনৈক্যকে ঐক্যে পরিণত করতে নাই পেরে থাকেন, তাহলে এখন গণভোট চাপিয়ে দিয়ে জনগণের অভিপ্রায় নিতে পারলে শুরুতেই তারা একটা গণভোট করে ফেলতেন। কারণ তারা তো কোনো আইন কানুন সংবিধান কোনো কিছু তোয়াক্কা করছেন না, তারা তাদের যা ইচ্ছা সেটাই করার চেষ্টা করছেন। এখন তাদের যা ইচ্ছা সেভাবে যদি তারা করার চেষ্টা করেন, তাহলে এইটাই বা করার দরকার কি? যে এই জুলাই সনদ যদি 270 দিনের মধ্যে সংবিধান অনুযায়ী এটাকে সংযোজন করে না দেয় সংসদ সদস্যরা, তাহলে এটা অটোমেটিক যুক্ত হয়ে যাবে। অটোমেটিক কোনো কিছু যুক্ত করা মানে সংসদ সদস্যদের যে অধিকার, সংসদ সদস্যদের যে সার্বভৌম চিন্তার অধিকার, সংসদ সদস্যদের যে স্বাধীনভাবে ভোট দেওয়ার অধিকার, স্বাধীনভাবে যে কোনো আইন বা সংবিধানের পরিবর্তনে তার চিন্তা এবং চেতনার প্রতিফলন ঘটানোর অধিকার, সেটা আপনি কেড়ে নিলেন। আপনি একটা রাবার স্ট্যাম্প বানিয়ে তাদের হাতে ধরিয়ে দিয়ে বললেন 270 দিনের মধ্যে সিল দিবা, আর যদি দিতে না পারো তাহলে 270 দিন পরে এই সিল নিজে নিজে দেওয়া হয়ে যাবে, কম্পিউটার থেকে প্রিন্ট আউট বের হয়ে যাবে, সংবিধান নিজে নিজে বদল হয়ে যাবে। সংবিধান যদি এইভাবে নিজে নিজেই বদল হতে পারে, তাহলে এই সংবিধান তো ভবিষ্যতে একইভাবে নিজে নিজে বদল হবে। যারা সংবিধান বদল করতে চাইবেন, ভবিষ্যতে কোনো স্বৈর সরকার আসলে বা ভবিষ্যতে আবার যদি কোনো বেআইনি সরকার আসে, অথবা ধরেন কোন সরকার আসে যারা নিয়মতান্ত্রিক পন্থায় আসে নাই, সেই সরকার এসে গণভোট করবে, করে তারপরে বলে দিবে এটা 570 দিন পরে, 345 দিন পরে হয়ে যাবে। এই যে কাণ্ডটা তারা বলছেন, এটা তো সম্পূর্ণ অগণতান্ত্রিক একটা সিদ্ধান্ত। ওনারা কি করে বলে দেয় 270 দিন টাইম দিলাম, এরপর এটা নিজে নিজে হয়ে যাবে? এইটা বলার অধিকার কি ওনাদের আছে? জনভোটে নির্বাচিত প্রতিনিধিকে এইভাবে বলার অধিকার আছে যে 270 দিনের মধ্যে এটা করবা, না করলে এটা নিজে নিজে হয়ে যাবে? তার মানে আলী রিয়াজ সাহেব নিজে নিজে এটা ঘটিয়ে দিলেন, এবং তার সাথে যারা আছে কমিশন। এটা তো কোনোভাবেই একটা গণতান্ত্রিক আচরণ না। ফলে সম্পূর্ণ অগণতান্ত্রিক ভাবে একটা গণভোট আয়োজনের চেষ্টা। মানে আমি যা বলেছি এটা মানতে হবে, যদি না মানো তাহলে গণভোট হবে, গণভোট হয়ে এটা হয়ে যাবে। একদম স্পষ্ট লিগ্যাল জুরিসপ্রুডেন্সও আছে, একটা পার্লামেন্টারি সভরেইনটি যেটা বলে আসলে যে সব পার্লামেন্টারি সভরেইন থাকবে, আগের পার্লামেন্ট দ্বারা বাউন্ড থাকবে না। এটা আমরা আসলে বইয়ের কথা পড়ে আসছি, কিন্তু আইন প্রণয়নকারীকে কারা বাধ্য করছেন? যাদের ডুয়াল পাসপোর্ট আছে। উনি পারবেন এই একই কাজ, এই একই ধরনের কাজ আমেরিকায় গিয়ে করতে পারবে? আমেরিকায় গিয়ে আমেরিকান গভর্নমেন্টকে বলতে পারবে যে আমরা কয়েকজন মিলে টাইম বানিয়ে দিচ্ছি, হাউস অফ রিপ্রেজেন্টেটিভ কিংবা সিনেট যদি এটাকে না মানে, তাইলে বা কংগ্রেস যদি এটা না মানে, কোনো অসুবিধা নাই, 270 দিন পরে এটা হয়ে যাবে? এটা পারবে ওখানে বলতে?
জি, আন্তর্জাতিকভাবে মানে স্বীকৃত এটি প্রিন্সিপাল, কিন্তু এই যে নানান রকম জটিলতা, যেটিকে আসলে জনাব মাহমুদুর রহমান মান্না বলছেন, আনিস আলমগীর আপনার কাছ থেকে একটু শুনতে চাই যে তিনি বলছেন যে এই ঐক্যমত প্রতিষ্ঠা করতে এসে বা সংস্কার করতে এসে এই গণ্ডগোলটা বাঁধিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। তিনি বলছেন আসলে গণ্ডগোলটা কি, আপনার কি মনে হয় এই গণ্ডগোলটা কিভাবে পাকলো, কে পাকালো? ডক্টর ইউনূস পাকালেন এই গণ্ডগোল, যেটি মাহমুদুর রহমান মান্না বলছেন? উনি এটা ব্যাখ্যা দিয়েছেন কিনা আমি জানি না, তবে প্রধান উপদেষ্টাকে দায়ী করা একভাবে করতে পারে লোকজন, কারণ এই আসিফ নজরুল যে প্রেস ব্রিফিং করলেন, উনি সেখানে বললেন যে সর্বশেষ সিদ্ধান্ত দিবেন প্রধান উপদেষ্টা। তার মানে কি? তার মানে আগে যে শেখ হাসিনা যে স্টাইলের সিদ্ধান্ত দিতেন, উনি এখন সেই স্টাইলের সিদ্ধান্ত দেবেন। এখানে গণতান্ত্রিক কোনো সিদ্ধান্ত হচ্ছে না, পরিষদ বসে সিদ্ধান্ত নিচ্ছে না। ওইসব পরিষদ আমরা সহায়তা করব। তো আপনারা সহায়তা কোথায় করছেন? এত প্রথমে রাজনৈতিক দলগুলো, যে দলগুলো এখন আছে, আওয়ামী লীগকে বিতাড়িত করে তারা নিজেদের মধ্যে পারস্পরিক সম্পর্ক ছিল, তার মানে তাদের উষ্ণতা ছিল। সেই উষ্ণতাকে আপনি আপনি এর মধ্য দিয়ে, আপনার এই আলোচনার মধ্য দিয়ে সংবিধান পরিবর্তন, হেন তেন যে সমস্ত সংস্কারের তথাকথিত এজেন্ডা এনে আপনি তাদের ঐক্য ফাটল ধরলেন। তার মানে কি? তাদের উষ্ণতাকে আপনি বরফ করে দিলেন। এই বরফের পরে আপনি 17ই অক্টোবর আবার এটাকে উষ্ণতার মধ্যে নিয়ে আসলেন, বরফটা ভেঙে গেল, আপনার উষ্ণতা আসলো, যে এটা তারা সাইন করলো। যাদের যাদের মেইন প্লেয়ার যারা ছিল অলমোস্ট সবাই করেছে বলতে পারি, যদিও রাজনৈতিক দলগুলোর অনুপস্থিতি এখানে অনেক বেশি, কারণ জামাত বিএনপি দিয়ে তো আর সব না, জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ বা 14 দল, অন্যান্য দলগুলো এখানে অনুপস্থিত। তো সেই প্রেক্ষিতেও আমরা মনে করি যে এখানে একটা উষ্ণতা সৃষ্টি হলো, তারা একটা স্বাক্ষর করলেন। তারপরে এসে আলী রিয়াজ সাহেব যে বিএনপি যে সমস্ত বিষয়ে ঐক্যমত পোষণ করেছিল সেগুলোকে ফেলে দিয়ে উনি এবং জামাত এবং এনসিপির ইচ্ছা অনুযায়ী যেভাবে বিএনপি দাবি করছে সেভাবে আবার এটাকে পেশ করলেন। এখন আবার বরফ জমে গেল। তার মানে কি? তারা একটা বরফ ভাঙলো, আবার সেটাকে আবার বরফ বানিয়ে দিল। তো এই ক্ষেত্রে ডক্টর ইউনূসের ভূমিকা কি? ডক্টর ইউনূসের ভূমিকা হচ্ছে যে উনি এটা দেখবেন। উনি কি রাষ্ট্রপ্রধান? উনি যে একটা ডিক্রি জারি করে দেবেন তার মাধ্যমে হয়ে যাবে? এটা তো যদি মানতে হয়, যদি বলা হয় যে এখন গণভোটের ডেটটা ইয়েতে দেবে, সরকার দেবে, সেক্ষেত্রে তো সরকার দেবে মানে রাষ্ট্রপতি থেকে একটা আদেশ জারি হতে হবে। বাংলাদেশে তো এখনো প্রধান উপদেষ্টা রাষ্ট্রপতি হন নাই যে উনি সিদ্ধান্ত দেবেন। তো সব দিক থেকে মান্না সাহেবরা যদি এই সেন্সে মিন করেন যে উনি এই জটিলতা সৃষ্টি করেছেন, সেক্ষেত্রে হতেই পারে। আর আলী রিয়াজদের আমদানি করেছেন তো ডক্টর ইউনূসই, এবং এই সমস্ত বিদেশি উপদেষ্টা যেগুলো এসছে এগুলো তো ডক্টর ইউনূসই আনছেন। বাংলাদেশে তো এরকম পরিস্থিতি আমরা দেখি নাই যে বাংলাদেশ ঠিক করার জন্য বাইরে থেকে হায়ার করে করে লোক আনতে হবে। তো সেই ক্ষেত্রে তো ডক্টর ইউনূসই দায়ী হবেন। এবং এই যে এই এই সরকারের যে ব্যর্থতা, এই সরকারের যে তলানিতে তার জনপ্রিয়তা, এই সরকার যে এতদিন ধরে যে শাসন করেছে এবং সেটা যে ইতিহাসের সবচেয়ে নিকৃষ্ট শাসন বলে পরিগণিত হচ্ছে, এগুলোর জন্য তো যেমন দায় যেটা আসবে সেটা তো ডক্টর ইউনূসেরই আসবে। এর বিগত সরকারগুলোতে আমরা যখন সমালোচনা করি, আমরা হাসিনাকে দায়ী করি, আমরা খালেদাকে দায়ী করি, এরশাদকে দায়ী করি, সেভাবে উনার ঘাড়েও আসবে। উনি তো সহি লোক হিসাবে এখন যা ইচ্ছা করে যাচ্ছেন, এটা জবাবদিহি তো পরে হয়তো উনাকে দিতে হবে। জি, কিন্তু এই যে মানে আমার এই একটা প্রশ্ন জাগে সবসময় যে ডক্টর ইউনূসকে করতে হবে, এখন ডক্টর ইউনূস করবেনটা কি? কারণ এক পাশে কিছু দল, অন্য পাশে আবার কিছু গুরুত্বপূর্ণ দল, মানে গুরুত্বপূর্ণ দলগুলোর মধ্যেই যে বিভক্তি। এখন আসলে ডক্টর আব্দুল তুষার, ডক্টর ইউনূস কী করবেন বা কি করলে তিনি এই সমাধানটা বা গণ্ডগোলের যেটি কথা বলা হচ্ছে কোটান কোট, সেই গণ্ডগোলটা মেটাতে পারবেন, সেটিকে বুঝতে পারেন? প্রথম বিষয় হচ্ছে উনি সিদ্ধান্তকে নিতেই পারেন, যাদেরকে উনি যোগ্য মনে করবেন তাদেরকে এনে তিনি দায়িত্ব দিতে পারেন, তাতে কোনো অসুবিধা নাই। সেই এখতিয়ার তো তাকে দেওয়া হয়েছিল, কারণ তাকেই ধরে নেওয়া হয়েছে সবচেয়ে উপযুক্ত এবং সবচাইতে যোগ্য মানুষ যিনি এই বিষয়টি সমাধান করতে পারবেন। ফলে তিনি বিদেশ থেকে আনেন আর দেশ থেকে আনেন, তিনি তার বিচার বিবেচনা অনুযায়ী সবচেয়ে যোগ্য লোক নিশ্চয়ই এনেছেন। কিন্তু প্রশ্নটা হয়েছে অন্য জায়গাতে। আমার ধারণা যে তিনি সরাসরি তদারকি করা যেভাবে দরকার ছিল সেটা পারেন নাই, কারণ তিনি একাধিকবার বিদেশ ভ্রমণে গিয়েছেন, তিনি অন্যান্য আরো অনেক বিষয়ে তার মনোযোগ দিয়েছেন। এবং এইটা যে
ধরনের গুরুত্বপূর্ণ বিষয় যার কারণে গণভোট দরকার হয়, সংবিধান বদলে যায়, এরকম একটি জায়গাতে তিনি নিজেকে চেয়ারম্যান রেখে একজন কো চেয়ারম্যানের হাতে দায়িত্বটা ছেড়ে দিয়েছেন, এবং সেই কো চেয়ারম্যানের দায়িত্ব এখন তাকে না চাইলেও নিতে হচ্ছে। এখন সমস্যাটা কোথায় দেখেন, এমন ভাবে অনৈক্য সুর বা এমন ভাবে অনৈক্য তৈরি হয়েছে যে অনৈক্য দলগুলিকে মুখোমুখি অবস্থানে নিয়ে চলে গিয়েছে। আপনি সাধারণভাবে বিবেচনা করেন, দলগুলি যখন এই আলোচনা শুরু হয়েছিল তখন কি তারা মুখোমুখি অবস্থানে ছিল? তাহলে এটা কেমন ঐকমত্য কমিশন যে এই দলগুলি শুরুতে সম্পূর্ণ বন্ধুত্বপূর্ণ অবস্থায় ছিল, আর এটা যখন কাজ শেষ করলো তখন এরা এই কমিশনের সিদ্ধান্ত বা কমিশনের কাজকর্মের কারণে এরা একে অন্যের মুখোমুখি দাঁড়িয়ে গেছে। তাহলে যা উদ্দেশ্য ছিল সেটাকে পূরণ হলো নাকি উল্টাটা হলো, হিতে বিপরীত হলো? বন্ধুরা এখন শত্রুতে পর্যবসিত হচ্ছে। তার মধ্যে তার সবচাইতে স্নেহধন্য যে দল, সেই দল এটা সই করে নাই। একটা দল যেখানে সই করে নাই, সেই জিনিসটা গণভোটে দেওয়ার প্রস্তাব উঠে কিভাবে? আগে তো তাদেরকে দিয়ে সই করাবেন। তারা তো সই করবে, একটা দল আদেশ জারি করলেই সই করবেন, তাই তো বলছেন। তাইলে তো হলো না। না, আদেশ জারি করিয়া সই নেওয়া মানে হচ্ছে তাদের মতামত অনুযায়ী, তাদের নোট অফ ডিসেন্ট অনুযায়ী এটা ঠিক হচ্ছে, তাদের মতামত অনুযায়ী এটাকে সংশোধন করা হচ্ছে। তাদের মতামত অনুযায়ী যদি একটি দলের কারণেই যদি এটা এইভাবে সংশোধিত হয়ে যায়, তাহলে অন্য দলেরটাও তাহলে ওনাদের শুনতে হবে, সেগুলোও সংশোধন করে দিতে হবে। অন্য দলগুলো তো নিশ্চয়ই বানের জলে ভেসে আসে নাই, তাই না? যারা কিনা জীবনে কোনোদিন সরকার চালায় নাই, যারা জীবনে কোনোদিন কোনো সরকারি দায়িত্ব পালন করে নাই, যারা জীবনে কোনোদিন একটা চাকরি করে নাই, ব্যবসা করে নাই, এমন লোকেরা মিলে একটা দল বানিয়েছেন, এবং সেই দলের মতামতকে এতই গুরুত্ব দেওয়া হচ্ছে যে তাদের ইচ্ছা অনুযায়ী এইটা ঠিক না করে দিলে তারা সই করবেন না। এখন তাদের সই নেওয়ার জন্য যদি এটাকে পরিবর্তন করতে হয়, তাহলে বিএনপির নোট অফ ডিসেন্ট, জামাতের নোট অফ ডিসেন্ট, অন্যান্য যাদের যা নোট অফ ডিসেন্ট আছে সেগুলোও মেনে নেওয়া হোক, সেগুলোও ঠিক করে দেওয়া হোক। অন্যরা সবাই সই করে দিতে পারলো, তারা সই করলো না। তারা যখন সই করলো না, তারা কি মাত্র একটা বা দুইটা বিষয়ের কারণে সই করে নাই? তাহলে ওই তিনটা বিষয় নোট অফ ডিসেন্ট দিয়ে তারা সই করতো। অন্যদের তো এতটুকু ভদ্রতা কিংবা এতটুকু শ্রদ্ধা তারা ডক্টর ইউনূস এবং এই কমিশনকে দেখিয়েছেন যে তারা নোট অফ ডিসেন্ট সহই তারা স্বাক্ষর করেছেন। কিন্তু একটা দল স্বাক্ষরই করলো না, যে আমাদের কথা না মানলে আমরা পুরোটাই মানি না। যাদের কথা না শুনলে তারা পুরোটাই মানে না, তাদের কথাই শুনতে হবে, ব্যাপারটা এরকম হয়ে গেল। তো তারাই তার মানে জনগণ, আর কেউ জনগণ না, আর কেউ দল না, আর কেউ নেতা না। তো এরকম একটা অবস্থা যে তৈরি হলো, এইটার জন্য কে দায়ী? এটার জন্য দায়ী এই দোদুল্যমান কমিটি, দোদুল্যমান এই ঐকমত্য কমিটি। তারপরে যেটি ঘটেছে, হাফিজ সাহেব যেটা বলেছেন বা অন্যরা বলেছেন, এই ঐকমত্য কমিশন ব্যর্থ হলো। ব্যর্থ হলে দেশে থাকবে কে? শারমিন, আপনি দেশে নাই, আলী রিয়াজ সাহেব দেশে থাকবেন না, অন্য যাদের যাদের পাসপোর্ট আছে তারা দেশে থাকবেন না। দেশে থাকবো আমি আর আনিস আলমগীর এবং আমাদের মতো কিছু উজবুক যারা এখনো বিদেশি পাসপোর্ট নেই নাই। এই উজবুক জনগণ যারা এখনো দেশের বাইরে অন্যের পাসপোর্ট নেয় নাই, তারা থাকবে বিপদে। আপনি সুন্দর তখন টকশো করবেন যে বাংলাদেশের এই দুর্দশা কেন, আর ওইখানে গিয়ে আলী রিয়াজ সাহেব আপনাকে সাক্ষাৎকার দিতে পারবে। কিন্তু আমার তো ভিসা নাই, আমি তো আমেরিকা যেতে পারবো না, আমার তো পাসপোর্ট নাই, আমি তো ইন্ডিয়াও যেতে পারি না, 12 বছর ধরে আমাকে ভিসা দেয় না, আমার মতো এই সাধারণ লোকগুলির কি হবে? অথচ আমার মতো এই সাধারণ লোকরা মতামত দিলে তারা সেটাকে বিদ্রুপ করেন। তারা কি বলেন? তারা বলেন আমরা ফ্যাসিস্ট ফিরিয়ে আনতে চাই। আমরা ফ্যাসিস্ট ফিরিয়ে আনতে চাই না বলে আমরা সংবিধান অনুযায়ী সংসদকে সার্বভৌম করতে পেরেছি। এই সংসদ ছিল এক ভোটের পার্লামেন্ট অতীতে। শেখ হাসিনা যাকে ঠিক করতেন সে এমপি হতো, শেখ হাসিনা যাকে স্বতন্ত্র দিতেন সে এমপি হতো। আজকে তারা বলছেন প্রধান উপদেষ্টা যা বলবেন সেটাই হবে। তাহলে প্রধান উপদেষ্টা যা বলবেন সেটাই হলে প্রধান উপদেষ্টা বাকিটাও বলে দেন। এই যে অবস্থা তৈরি হচ্ছে, এই অবস্থাই হচ্ছে আমাদের মতো সাধারণ জনগণকে প্রতিনিয়ত বিপদের মধ্যে থাকে। আমরা গণতন্ত্র চাই, আমরা আমাদের শাসককে এমন ভাবে চাই যে এই শাসক আমাদের কথা শোনেন, আমাদের মতামতকে মূল্য দেন। আমরা কোনো মতামত দিলে এইটাকে ট্যাগিং না করে, এইটাকে হেয় না করে, এইটাকে ভুয়া কথাবার্তা বলে প্রতিবাদ না জানিয়ে বা আমাদেরকে এলিয়েনেশন বা ভিলিফিকেশন না করে, বরং আমাদের মতামতকে একজন সাধারণ জনগণ হিসেবে মূল্য দেন। আমরা কই যাব এই বিবাদ আর বিসম্বাদের মধ্যে? কিন্তু এই বিবাদ, এইটা একটা বড় প্রশ্ন। এইটা একটা বড় প্রশ্ন। এই প্রশ্নটাই আসলে খুব এখন মানে কথা ছিল মেধা আর যোগ্যতার ভিত্তিতে এই রাষ্ট্র পরিচালিত হবে। আপনি বলেন গত এই 1 বছরের বেশি সময়ে
কোন জায়গাতে মেধা এবং যোগ্যতা গুরুত্ব পেয়েছে কে দোষর ছিল কে দোষর ছিল না, কে দাঁড়িয়েছিল কে দাঁড়ায় নাই, কে লাল কে কালো, কে লীগ কে অন্য কিছু, এইগুলো পেয়েছে গুরুত্ব। যোগ্যতা ও মেধা কোথাও গুরুত্ব পায় নাই। তারা কি আশা করেছিলেন? দেশের কোটি কোটি লোক, সাধারণ জনগণ, তারা তাদের নিজের জীবন ঝুঁকিতে নিয়ে, তারা আয়না ঘরে যাওয়ার ঝুঁকি নিয়ে, তারা গুম খুনের ঝুঁকি নিয়ে তারা প্রতিবাদ করবেন? তারা এটা ভেবেছিলেন? সাধারণ মানুষের যেখানে জীবনের নিরাপত্তা ছিল না, তারা ভেবেছিলেন সবাই তাদের মতো বীর পুরুষ হবেন? তারা যে বীর পুরুষ হয়েছেন, এই বীর পুরুষ হওয়ার কারণে তাদেরকে আমরা যথেষ্ট শ্রদ্ধা, সম্মান, রেসপেক্ট সবকিছু দিতে চাই। কিন্তু বীর পুরুষ যদি আগের সেই ফ্যাসিস্টের মতো আচরণ করে, তাহলে আমরা সেটা বলতে পারবো না যে আপনি আগের মতো আচরণ করছেন? এটা বলা যাবে না। জি, অনেক ধন্যবাদ ডাক্তার আব্দুল তুষার। মানে খুব আক্ষেপের কথা বললেন আপনি, কিন্তু এই গন্ডগোলটা যে মিটবে কি করে বা এই গন্ডগোল যে মেটাবে কে, সেটি এখন স্পষ্ট হচ্ছে না। এটি যদি মানে এই গন্ডগোল মিটবে নির্বাচনে, এই গন্ডগোল মিটবে নির্বাচনে। নির্বাচনে একমাত্র বিষয় যা ফেরত আনবে একটু নেটের সমস্যা হচ্ছে, একটু কানেকশনের সমস্যা হচ্ছে। গন্ডগোলকে মিটাতে পারে। জি, কানেকশনের একটু সমস্যা হচ্ছে, কিন্তু আমাদের সংবিধান গণতান্ত্রিক নির্বাচন পর্যন্ত যেতে হলেও তো মানে এই গন্ডগোল মিটিয়ে যেতে হবে বলে মনে হচ্ছে, কারণ তার আগে এটা হইতে হবে, নভেম্বরের মধ্যে হতে হবে, এরকম বিষয় আছে। আর এই গন্ডগোল যদি না মেটে, গণভোট নিয়ে যদি গন্ডগোল লেগেই থাকে, যেটি আসলে গন্ডগোল শব্দটা বলছেন মাহমুদুর রহমান মান্না, জনাব আনিস আলমগীর, তাহলে এটি সামনে নির্বাচন, অবশ্য সরকারের পক্ষ থেকে প্রেস সচিব বলছেন যাই হোক না কেন নির্বাচন ফেব্রুয়ারিতেই হবে, কিন্তু সেটি আবার বানচালের কথা বলা হচ্ছে দেশের ভেতর থেকে বাহির থেকে। মানে এর প্রভাব আসলে কেমন পড়বে? ঠিকঠাক মতো হবে তো? ইতিহাস সেরা নির্বাচন দিতে চান কিন্তু প্রধান উপদেষ্টা। এটা যে ইতিহাস সেরা নির্বাচন হবে না সেটার জন্য তো বিশেষজ্ঞ হওয়ার দরকার নাই, এটা সবাই বুঝতেছে কি ধরনের নির্বাচন হবে। যেই একটা নির্বাচন হচ্ছে যেখানে মেজর পলিটিক্যাল পার্টিদের বাইরে রাখার চিন্তা হচ্ছে, যেখানে ভাই ভাই ইলেকশন করার চিন্তা ছিল সেখানেও গন্ডগোল, এবং যেখানে আইন শৃঙ্খলা রক্ষা করা কিভাবে যাবে তারও কোনো পাত্তা নাই। এরকম একটা নির্বাচনের মধ্যে, এবং কি উদ্দেশ্যে এই নির্বাচন হচ্ছে সেটারই কোনো ইয়ে নাই। নির্বাচনের আগে আবার গণভোট, আবার এই ইলেকশন, সংসদের কোনো কর্তৃত্ব নাই। এরকম একটা নির্বাচন, এরকম একটা সংসদ দিয়ে যে কতটুকু দেশ আগাবে সেটা তো সবাই জানে। এখন আপনি বলবেন যে নির্বাচন হইতে অনিশ্চয়তা আছে কিনা, অনিশ্চয়তা তো রয়ে গেছে। অনিশ্চয়তা তো এমন অবস্থা, এবং এই গন্ডগোল কিভাবে কাটাবো এই প্রশ্ন করেছিলেন আপনি। গন্ডগোল কাটানোর একটাই উপায়, সেটা হচ্ছে যে কোনো মানে প্রয়োজনে এই আপনি জানুয়ারিতে ইলেকশন দেন, ডিসেম্বরে ইলেকশন দেন। আমি আজকে দেখলাম ইলেকশন কমিশন বলছে যে তারা ডিসেম্বরের প্রথমার্ধে গিয়ে এই শিডিউল দেবেন। কেন? নভেম্বরে দিলে কি সমস্যা? যত তাড়াতাড়ি সম্ভব ইলেকশনটা দিলেই তো হয়। ফেব্রুয়ারিতে ইলেকশন করতে হবে, কোন গো ধরছেন নাকি আপনারা? আপনাদের কেন এত পণ করতে হবে যে ফেব্রুয়ারিতে ইলেকশন হবে? ফেব্রুয়ারি আগে হলে সমস্যা কোথায়? এখন তো সবকিছু আপনারা করতেছেন যে ফেব্রুয়ারিতে, মানে সময়টা নিয়ে একটা ঐক্যমত হয়েছে, এটাও যদি পরিবর্তন হয় তাহলে আরো এক নতুন ঝামেলা শুরু হবে। ঝামেলা এড়ানোর জন্য বলতেছি আগে নিয়ে আসেন আপনার এই তথাকথিত গণভোট, এগুলো বাদ দেন, এবং এই যে হাফিজ সাহেব যেভাবে বলছে একটা ইলেকশন দেন। ইলেকশনে যারা নির্বাচিত হবে তারা নির্ধারণ করুক তারা রাজাকার নির্বাচিত করবে না মুক্তিযোদ্ধা নির্বাচন করবে, জনগণের হাতে দিয়ে দেন। তারা সেখানে বসে ঠিক করবে যে কারা দেশ চালাবে এবং কিভাবে চালাবে। এখন আপনারা অনির্বাচিত লোকগুলো আজকে একটা বলবেন, কালকে একটা বলবেন, 2 দিন পরে যার যার পোটলা নিয়ে বিদেশে পালিয়ে যাবেন। এবং আব্দুল তুষার যেভাবে বলছে সাফার করবে এদেশের জনগণ এবং আমাদের মতো বোকা লোকেরা যারা এগুলো নিয়ে কথা বলি, এবং গণ শত্রু বলে আমাদেরকে লাগিয়ে দিচ্ছে। গণশত্রু না, কি বলে, ফ্যাসিস্ট, যারা অতীতের সরকারকে আনতে চায় এবং এরকম কথাবার্তা বলছে যে তারা আসলে গণতন্ত্র চায় না, তারা চাচ্ছে যে ফ্যাসিস্ট হাসিনাকে ফেরত আনার জন্য। যে তারা নির্বাচনের কথা বলে, চালাকি করে। আর চালাকির কি আছে? একটা নির্বাচিত সরকারই তো দিতে পারে একটা দিশা। যে হারে এখন যে দেশ চলছে সেখানে সবাই কুতুব, সবাই নেতা, সবাই সরকারের উপর কর্তৃত্ব করছে, ডক্টর ইউনূস সবার কথাই শুনতে হচ্ছে। তো এরকম একটা পরিস্থিতি থেকে উত্তরণের জন্য অর্থনীতি যে 12টা বাজতেছে সে 12টা বাজানো তো রক্ষা করার জন্য, শিক্ষার 12টা বাজানো রক্ষা করার জন্য, আইন শৃঙ্খলার রক্ষা 12টা বাজানোর জন্য, বিদেশের সাথে আমাদের যে সম্পর্ক সেটা যে বিভিন্ন দেশের সাথে যে সম্পর্ক তলানিতে যাচ্ছে, বাংলাদেশের পাসপোর্ট যে দেশে দেশে মানে রিগ্রেট করছে, যে রিগ্রেট কি বলবো, রিজেক্ট করছে দেশে দেশে বাংলাদেশের পাসপোর্টকে,
বাংলাদেশের ভিসা ভিসা বন্ধ করে দিচ্ছে, যে 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 মানে সাধারণ ইয়ে দেশগুলো যেখানে আমাদেরকে আগে ফ্রি অ্যাক্সেস ছিল, সেই ধরনের দেশগুলো আমাদেরকে ভিসা রেস্ট্রিকশন দিচ্ছে। এই যে এত সব কাহিনী, এত সব ডক্টর মোহাম্মদ ইউনূস কিন্তু সেই জুলাই ঘোষণাপত্রের অনুষ্ঠানে বলছেন যে মানে বিশ্ব আমাদের জন্য হাত জোর করে বলবে আমাদের দেশে তরুণ পাঠান, এই নাকি অবস্থা আমাদের। সে তো আপনি জানেন, এগুলা তো কথার কথা। উনি যেগুলো বলেন, উনার কোন কথাটা সত্য প্রমাণিত হয়েছে? উনার যে আশ্বাস, উনার যে 3-0, উনার যে অমুক তমুক জাদুঘরে পাঠানো, উনার কোনটা হয়েছে? উনি আসার পর দারিদ্র্যের হার বাংলাদেশে বেড়ে গেছে। উনি আসার পর মানুষের জীবনযাত্রা অস্বাভাবিক হয়ে গেছে। উনি আসার পর বাংলাদেশের দলীয় রাজনীতি, দলীয় দৃষ্টিভঙ্গি আরো বেড়ে গেছে। আজকেই বোধহয় পত্রিকাতে নিউজ এসছে যে আগে যারা আওয়ামী লীগ করতো, এই ধরনের ডাক্তারদেরকে কোথাও রাখা হয় নাই, তারা কোনো কিছুতে পাবে না। কেন? তারা নাকি এর আগে তারাও ভোগ করেছিল। তো তারাই যদি ভোগ করে থাকে, সেই তাদের শাসনে যদি আপনি চালাতে চান, তাহলে বিপ্লবের দরকার ছিল, বৈষম্যের কথা বলার দরকার ছিল, 5ই আগস্টের কি দরকার ছিল? তাহলে তো দেশ এইভাবেই চলতে পারতো। এবং আপনার এই পরিবর্তনকে আমরা যদি বলি যে একটা রিজিম চেঞ্জ, আপনি একটা শেখ হাসিনার পরিবর্তন দিয়ে আরেক ইউনূস বসেছে, তো এটাতে তাহলে আপনার লোকেরা আবার রাগ করে কেন? এটা তো রিজিম চেঞ্জ, এটা তো ক্ষমতার পালাবদল হয়েছে। এটা তো রাষ্ট্রের কোনো কাঠামোগত কোনো পরিবর্তন হয় নাই, আমাদের দৃষ্টিভঙ্গির কোনো পরিবর্তন হয় নাই। এক লুটেরারা খাইছে এবং আরেক লুটেরারা আসছে, নতুন কিছু তো না। এবং সামনে যারা আসবে তারা কিভাবে খাবে সেটাও আপনি রেখে যাচ্ছেন না। একটু একটা প্রসঙ্গে একটু ডাক্তার আব্দুল তুষার বলছিলেন একটু আগে যে ডক্টর ইউনূস তিনি বিদেশ যাওয়ার প্রসঙ্গে আমার একটু দেখলাম যে তিনি একটা নির্দেশনা, প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে নির্দেশনা জারি করা হয়েছে যে একান্ত অপরিহার্য কারণ ছাড়া সরকারি কর্মচারীদের বিদেশ ভ্রমণ না করার নির্দেশনা দিয়েছেন, এবং সেখানে বলা হয়েছে সরকারি অর্থে কম প্রয়োজনীয় ভ্রমণ অবশ্যই পরিহার করতে হবে। এর আগেও কিন্তু এরকম নির্দেশনা ছিল। ছোট্ট করে একটু ডাক্তার তুষার আপনার কাছ থেকে ছোট্ট করে এটি ডক্টর তুষার ভাই বলার আগে আমি বলি, এগুলার এই সমস্ত নীতি বাক্য নিজেকে দিয়ে আগে শিখতে হয়। নিজে ক্ষমতায় এসে এবং নিজের উপদেষ্টাদের বিবরণী দেন না কিছু, আর আমাদের ব্যাংক অ্যাকাউন্ট খোলার জন্য লোক লাগিয়ে দিয়েছেন যে এদের ব্যাংক অ্যাকাউন্ট দেখো। উনার সোনার ছেলেরা এগুলো বলতেছে, কিন্তু উনারা সেগুলোর কোনো ইয়ে দেন নাই। উনি নিজেই 14 মাসে 14 বার বিদেশে গিয়েছেন, আবার অন্যকে বলেন। এখন সৌদি আরব যাওয়ার কথা ছিল, সেটা কোন কারণে জানি বাতিল হয়ে গেছে। আরো কিছু আছে যেগুলো এখানে বলাও ঠিক না। তো নিজে যদি ঠিক না থাকি, আমি অন্যকে কি পরামর্শ দেব? এবং সেই যে চিকিৎসা নেওয়া, বিদেশে গিয়ে চিকিৎসা নেওয়া আমলারা মন্ত্রীরা, সেটাও চল আছে। শেখ হাসিনা যা যা করেছে, আপনি আমাকে একটা উদাহরণ দেখান যে ডক্টর ইউনূস সরকার সেটা করে নাই দেশের মধ্যে। নতুন একটা পরিবর্তন এরা দেখেছে দেশের মানুষ। তুষার ভাইকে বলার জন্য আপনি অনুরোধ করেছেন, তুষার ভাই বলুন। জি ডাক্তার আব্দুল তুষার। বিদেশ যাত্রার বিষয়ে যে এক ধরনের নেতিবাচক দৃষ্টিভঙ্গি, এটা কিন্তু বিগত আওয়ামী লীগ সরকারই শুরু করে গিয়েছিল। এবং শেষের দিকে যখন ডলার সংকটে টালমাটাল অবস্থা তাদের, সেই সময় তারা ডাক্তারদেরকে এবং অন্যান্য পেশাজীবী যারা বিদেশে গিয়ে পরীক্ষা দেন, পেশাগত পরীক্ষা, নিজের পয়সা খরচ করে রেজিস্ট্রেশন করে ফেলার পরে, পরীক্ষার ফিস দিয়ে দেওয়ার পরেও তাদেরকে বিদেশ যেতে তারা বাধা দিয়েছিল।